নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ভূতের গল্প। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। গল্পটি আমার নিজের লেখা গল্প। ইতিপূর্বে আপনারা আমার অনেক গল্প অনেকেই শুনে ফেলেছেন। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করব আজকের এই গল্পটি শুনবার পর আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। গল্পে একটা লাইক দিলে গল্প পাঠে উৎসাহিত হই। বন্ধুরা, আজ যে গল্পটা শোনাবো এটা কবরস্থানের গল্প। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন। কবরস্থানে কারুর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজ আপনাদের শোনাবো। শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার গল্প শুনছেন কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ভৌতিক অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের নাম সমেত গল্পটি পাঠ করবার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেভ করতে পারেন। গল্পটি শুরুর আগে কিছু কথা না বললে নয়। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক লেখা গল্প। বাস্তবের সাথে গল্পের কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয়। গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনে মান্যতা দেয় না। গল্পের খাতিরে স্থান, কাল, পাত্র চয়ন করা। গল্প ও গল্পকথক কখনোই কোনো জনজাতিকে আঘাত করে না। কোনো সম্প্রদায়কে উচ্চ নিজ নজরে দেখা হয় না। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। কবরস্থানে লাশের দাফন। কবরস্থানে লাশের দাফন। কবরস্থানে লাশের দাফন। চোরি চোরি দিল তেরা চুরাएंगे। যা, বাহ রে বাহ বাইক, এই তুই আমার বন্ধু? কত বন্ধু বান্ধব ত্যাগ করে তোকেই আমার আপন বন্ধু ভেবেছিলাম, আর তুই কিনা কবরস্থানের সামনে তেল শেষ করে দাঁড়িয়ে পড়লি। তোর মতিগতি বুঝি না বাবা। শেষে কি তুই আমায় ভূতের কবলে ফেলতে চাস? আমি তো তোর কোনো এমন ক্ষতি করিনি যে তুই আমায় ভূতের কবলে ফেলার জন্য তেল শেষ করে কবরস্থানের সামনে দাঁড়িয়ে পড়বি। এখন তুই বল, আমি তেল পাই কোথা থেকে? তেল না পেলে যেমন তুই ঘরে ফিরতে পারবি না, তেমনি ঘরে আমিও ফিরতে পারবো না। তাহলে কি হবে? তাহলে আজ দুজন মিলে এই কবরস্থানে রাতটা কাটাতে হবে। যাক, যা করেছিস ভালো করেছিস। আসলে দোষটা তোর নয়, দোষটা আমার। কারণ আমি তোকে নিয়ে বেরোনোর আগে তেলটা চেক করে বেরাইনি, এটাই আমার অপরাধ। তাই তো মাঝরাতে দুজনেই অপরাধের সাজা ভোগ করছি। এখন এই রাস্তা দিয়ে কে কখন আসবে তার অপেক্ষায় বসে থাকতে হবে। যদি সেই মহাশয়ের কাছে তেল বেশি থাকে আর আমাদের যদি দয়া করে কিছুটা তেল দেয়, তাহলে হয়তো পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছানো যাবে। নচেত সারা রাতটা কবরস্থানের সামনেই কাটাতে হবে। এই তো আ গয়া आ गया आ गया मेरे लिए तेल। आ गया आ गया आ गया मेरे लिए तेल। आय आय भाई आय, তোর চরণে প্রণাম করি। গাড়িটা এখানেই দাঁড় করা, আর আমাদের জন্য 1 লিটার তেল দে। আমায় একটু দয়া কর ভাই, পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছানো যাবে সেইটুকু তেল দে। চাষলা, গাড়িটা অত দূরে দাঁড়িয়ে পড়লো কেন? ওরও কি তেল শেষ হয়ে গেল আমার মতো? ওরও কি কপাল খারাপ আমাদের মতোই? যাই তো, ব্যাটারা কেন দাঁড়িয়ে পড়লো দেখে আসি। যাত্তেরিকা, গাড়ির মধ্যে তো কেউ নেই, তাহলে গাড়িটা চালিয়ে নিয়ে এলো কে? রমেশ একটু একটু হলেও
ভয় পেতে শুরু করেছে। এত রাতে বিনা ড্রাইভারে একটা গাড়ি এসে দাঁড়ালো কবরস্থানের সামনে। এটা ভৌতিক ব্যাপার ছাড়া অন্য কিছু হতেই পারে না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রমেশ গাড়িটার চারপাশে ঘুরে আসে এবং গাড়িটার বনেটের সামনে দাঁড়িয়ে বনেটে সজোরে একটা ঘুষি মেরে বলে, যাত্রীকা। না আছে ড্রাইভার আর না আছে যাত্রী। এটা কি ভুতুড়ে গাড়ি নাকি? এমন সময় ওই দূরে দাঁড়িয়ে থাকা রমেশের বাইকটা কেউ যেন স্টার্ট দিল। রমেশ মনে মনে বেশ আনন্দ পায় আর বলে, ওরে ভাই, তুই তো আমার মনের কথা শুনে নিয়েছিস। তুই নিজে নিজেই স্টার্ট হয়ে গেলি। তুই আর আমি দুজন এক্ষুনি ঘরে ফিরে যাব। ঠিঙ্কা চিকা ঠিঙ্কা চিকা ঠিঙ্কা চিকা। রমেশ বাইকটার কাছে আসতেই কেউ যেন বাইকের হেডলাইটটা বারবার জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। রমেশ এবার আরো বেশি ভয় পায়, তবুও নিজের মনে বল সঞ্চয় করে বাইকের দিকে এগিয়ে গিয়ে অন্ধকারে দেখার চেষ্টা করছে কে এই কাণ্ডটা ঘটাচ্ছে। ততক্ষণে ঝিল্লির ডাকে রমেশের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাইকের কাছে পৌঁছতেই ছপ করে বাইকের হেডলাইটটা বন্ধ হয়ে যায় আর গমগমে অন্ধকারে এলাকা ঢেকে যায়। রমেশ নিজের বাইকটা ছুঁয়ে দেখতেই বাইকটা আপনা আপনি হেলে পড়ে উল্টো দিকে। কোনো মতে বাইকটা সামলে স্ট্যান্ড করে, অমনি কে যেন সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার দরজা খুলে বাইরে এলো। রমেশ আরও ভয় পায়। এবার রমেশ বুঝতে পারছে কবরস্থানে আজ ভৌতিক কেলেঙ্কারি ঘটতে চলেছে। কাল সকালে এলাকার মানুষ নির্ঘাত রমেশের মৃতদেহ দেখতে পাবে। রমেশের বাইকের ডিগিতে রাখা ছিল এক বোতল সুরা। মনে মনে রমেশ ভাবে এই সুরার বোতলে আগুন ধরিয়ে শেষ বাঁচবার চেষ্টা করবে। রমেশের দিকে কটকট করে কেউ একজন অন্ধকার ঠেলে এগিয়ে আসছে। ভয়ে জড়সড় রমেশ জিজ্ঞেস করে, কে 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 এগিয়ে আসছেন? কে আপনি? একটা অট্ট হাসি ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে কেউ একজন অন্ধকারে লাইটার চালিয়ে একটা সিগারেট ধরালো। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রমেশ জিজ্ঞেস করল, কে কে আপনি? কে আপনি দাদা? ভদ্রলোক বললেন, আমি তোমার দুশমন নই। তোমার মতো আমিও বিপদে পড়েছি। আমার গাড়িরও তেল শেষ হয়ে গেছে। এখন সকাল না হওয়া পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে, কারণ এই পথে সকালের আগে কেউ আসবে না। তাই চলো দুজন বিশ্রাম করি। রমেশ হাঁপ ছেড়ে বলল, এখানে আর বিশ্রাম করার জায়গা কোথায় দাদা? ভদ্রলোক বললেন, কেন, ওই যে দেখছো কবরস্থান, ওখানে বিশ্রাম করব। কেউ জ্বালাতন করবে না। ওই কবরস্থানে অন্তত মানুষ থাকে না। যেখানেই মানুষ থাকে সেখানেই জ্বালাতন। চলো আমার সাথে চলো। রমেশ তু তু ম্যাঁ ম্যাঁ করতে করতে ভদ্রলোকের পিছু পিছু কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানের ভেতরে জঙ্গলে ঘেরা। জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তায় আম কাঁঠালের শুকনো পাতা পড়ে এক প্রকার ভয়ানক রাস্তার সৃষ্টি হয়েছে। পাতার উপর দিয়ে হেঁটে যেতে যেতে খচমচ আওয়াজ হচ্ছে। ওরা দুজন সম্ভবত কবরস্থানের নিয়ম ভঙ্গ করেছে। তাই হয়তো কাল পেঁচা তার ওসরে চেঁচিয়ে ওদের দুজনকে সতর্ক করল। ভদ্রলোক কবরস্থানের পাশে আলোর নিচে শুয়ে পড়লেন এবং ইশারায় রমেশকে শুয়ে পড়তে আহ্বান করলেন। ভদ্রলোক মাথার টুপিটা মুখে ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। রমেশ ভদ্রলোকের পাশে চুপচাপ বসে রয়েছে, কারণ রমেশকে মশায় কামড়াচ্ছিল, তাই ওর ঘুম আসছিল না। এভাবেই বেশ কিছুক্ষণ কবরস্থানে কাটানোর পর হঠাৎ রমেশ খেয়াল করল
বাইরে কেউ যেন একটা গাড়ি নিয়ে হাজির হয়েছে। সেই গাড়ির আওয়াজ কবরস্থানে নীরবতা ভাঙছিল। গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল। ফিসফিস করে রমেশ ভদ্রলোককে বলল, দাদা, বাইরে মনে হয় কেউ এসেছে, সম্ভবত কবরস্থানে লাশের দাফন করতে এসেছে। ভদ্রলোক একটু ভারী গলায় বললেন, চুপচাপ শুয়ে থাকো, সে যেই আসুক না কেন আমাদের ক্ষতি করবে না। যদি লাশের দাফন করতে এসে থাকে তাহলে ওরা লাশের দাফন সেরে এখান থেকে চলে যাবে। কি বললাম বোঝা গেল? রমেশ মনে মনে ভাবে, লোকটা কি পাগল নাকি? এই অন্ধকার রাতে কবরস্থানে শুয়ে থেকে সামান্যতম ভয় ডর নেই? ওদিকে আবার কে এসেছে লাশের দাফন করতে। এই কথাটা শুনেও ভদ্রলোক নির্বিকার, মনে সামান্যতম ভীতি সঞ্চার হচ্ছে না। তাহলে কি ভদ্রলোক মানুষ নয়? কবরস্থানের পাশে শুয়ে থেকে রমেশ সামান্য মাথাটা তুলে দেখার চেষ্টা করছে বাইরে কে বা কারা এসেছে। তারা কি আদেও কবরস্থানে লাশের দাফন করতে এসেছে, নাকি অন্য কেউ হতে পারে? ওরাও কি আমাদের মতো বিপদে পড়েছে? মিনিট 10 মধ্যে কয়েকজন মানুষ কবরস্থানের মধ্যে প্রবেশ করল। রমেশ খেয়াল করল যারা বাইরে দাঁড়িয়েছিল তারা একে একে কবরস্থানের মধ্যে প্রবেশ করছে, কিন্তু ওদের কাঁধে কোনো মড়া ছিল না। তাহলে ওরা কবরস্থানে প্রবেশ করছে কেন? এদের কি কোনো অন্য মতলব রয়েছে, নাকি আজ এই কবরস্থানে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে? রমেশ লক্ষ্য করে চলেছে আর মনে মনে ভাবছে, হয়তো এরা আগে কবরস্থানে গর্ত খুঁড়বে, তারপর বাইরে গাড়িতে রাখা লাশটা নিয়ে এসে দাফন করবে। সুতরাং এই সময় কোনো প্রকার হইচই না করে চুপচাপ থাকাটাই শ্রেয়। মনে মনে রমেশ ভাবছে, কাল সকাল হলেই যে কোনো প্রকারে বাড়ি ফিরব, আর বাড়ি ফিরেই আমার এই বন্ধুটাকে আগে বিক্রি করব, কারণ ও বিপদের সময় আমার সাথ দেয়নি। একদম যেখানে বিপদ সেখানেই এসে নিজের তেল শেষ করে ফেলল। যারা কবরস্থানে ঢুকলো তারা বেশ কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর একে অপরের ইশারায় কিছু একটা বলে নিল। হন হন করে কয়েকজন বাইরে বেরিয়ে গেল। রমেশ মনে মনে ভাবছে, এবার নিশ্চয়ই লাশ এখানে নিয়ে আসবে। যাক বাবা, বাঁচা গেল, এরা লাশ দাফন করতে এসেছে। তাহলে যদি চোর ডাকাত বা গুন্ডা বদমায়েশ হতো তাহলে তো রক্ষে ছিল না। যা, এবার কি হবে? দুজন এদিকেই আসছে, তাহলে কি আমাদের মৃত্যু অবধারিত? রমেশ ফিসফিস করে বলল, দাদা, দুজন এদিকে আসছে, আপনি কিছু একটা করুন, আমাদের এরা দাফন করে দেবে যে। ভদ্রলোক একটু জোরেই বললেন, বললাম তো ভয় পাওয়ার কিছুই নেই, ওরা আমার লোক। অবাক হয়ে রমেশ জিজ্ঞেস করে, মানে? ভদ্রলোক মুখ থেকে টুপিটা সরিয়ে বললেন, মানে বুঝতে তোমার অনেক সময় লাগবে, চুপচাপ থাকো। বেশি বকবক করলে কবর থেকে লাশ উঠে এসে আগে তোমার ঘাড় মটকাবে। দুজন এসে কটমট করে রমেশের দিকে তাকিয়ে রয়েছে, আর ভদ্রলোককে বলে, স্যার, ইনি কি নতুন অফিসার? ভদ্রলোক উঠে বসে বলল, না না, বেচারা বিপদে পড়েছে, ওর বাইকে তেল শেষ, তাই আমার সাথে রাত কাটাচ্ছে। তোমরা নির্ভয়ে এর সামনে সব আলোচনা করতে পারো, বেচারা ক্ষতিকারক নয়। দুরু দুরু বুকে রমেশ বলে, দাদা, আপনাদের কাছে একটু তেল থাকলে দিন না, আমি এখনই বাড়ি ফিরে যাব। ভদ্রলোক বললেন, তুমি কি পাগল নাকি? এই মাঝরাতে বাড়ি ফিরলে ভূতের বদলে তোমাকে জন্তু জানোয়ারে ছেড়ে খাবে। এখন রাত 3টে বাজে, তুমি এখান থেকে ভোর 5টায় চলে যাও। রমেশ মিনমিন করতে করতে বলল, স্যার, আপনি কে? মানে আপনার পরিচয় কি?
ভদ্রলোক একটা অট্ট হাসি হেসে ফেললেন। তারপর বললেন, আমি অফিসার চিরঞ্জিত চক্রবর্তী, নীলবাজার থানার বড়বাবু। আর বেশি কিছু জানার চেষ্টা করো না, উল্টে তোমার ক্ষতি হবে। রমেশ আর কিছু জিজ্ঞাসা করেনি, চুপচাপ ওদের কাণ্ড কারখানা দেখে চলেছে। ততক্ষণে কয়েকজন কবরস্থানে গর্ত খুঁড়ে চলেছে। রমেশ মনে মনে ভাবছে, থানা থেকে আবার কবর খুঁড়ছে কেন? এরা কি কোনো লাশ দাফন করবে? এ তো মহা জ্বালাতনে পড়লাম। কবর খোঁড়া প্রায় শেষ। এমন সময় অফিসার ওই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। বেশ কিছুক্ষণ কবরের ভেতরে অফিসার ছিলেন, আর উপরে দাঁড়িয়ে বাকিরা আশ্চর্যের ন্যায় অফিসারকে দেখছিল। অফিসার বেশ কিছুক্ষণ পর একটা বস্তা নিয়ে উপরে উঠে আসেন। রমেশ মনে মনে ভাবে, এই বস্তায় আবার কি আছে? কবর থেকে কি কোনো লাশ তোলা হলো? আর লাশ তুলেই বা পুলিশ কি করবে? অফিসার বস্তাটা রমেশের দিকে নিয়ে আসছে। রমেশ মনে মনে ভাবছে, লাশটা এদিকে কেন নিয়ে আসছে? মহা জ্বালাতন তো। ভদ্রলোক রমেশকে বললেন, চলো, এবার বেরোনোর সময় হয়েছে। তোমাকে 1 লিটার তেল দেওয়া হচ্ছে। ওই তেল নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমাদের কাজ হয়ে গেছে। রমেশ বোকার মতো ফেল ফেল করে তাকিয়ে রইল, আর অফিসারের পিছন পিছন চলল। যে জায়গাটায় গর্ত খোঁড়া হয়েছিল ওই দিকে পেছন ঘুরে একবার রমেশ তাকানোর চেষ্টা করল। রমেশ লক্ষ্য করল কেউ একজন ইশারায় রমেশকে ডাকছে। রমেশ দ্বিতীয়বার আর না তাকিয়ে অন্ধকারে গাড়ির দিকে এগিয়ে গেল। রমেশ 1 লিটার তেল নিয়ে নিজের বাইকে ঢালল আর বাড়ির পথে রওনা দিল। পথে যেতে যেতে মনে মনে ভাবল, কবরস্থানে ওরা কার দাফন করে এলো, আর বস্তায় কি নিয়ে গেল? যে পথে রমেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার উল্টো পথে অফিসারেরা দুটো গাড়ি নিয়ে হু হু করে বেরিয়ে গেল। কিছুটা পথ যাওয়ার পর রমেশের গাড়ি আটকায় 2 পুলিশ অফিসার। এই ভোরে রমেশ কোথা থেকে ফিরছে জানতে চাইলে সমস্ত বিষয়টা রমেশ পুঙ্খানুপুঙ্খভাবে অফিসারদের বোঝায়। অফিসার সব শুনে বললেন, ওহ শিট, ডাকাত দল চুরি করা সামগ্রী নিয়ে অন্য পথে পালিয়ে গেল। অফিসাররা তড়িঘড়ি গাড়ি স্টার্ট করে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। রমেশ নিজের ঘরে ফিরে বাড়ির সবাইকে সব কথা জানায়। বাড়ির লোক অর্থাৎ রমেশের বাবা রমেশকে বকাঝকা করলেন এবং এই বাইক বিক্রি করার নিদান দিলেন। সেদিন রমেশ আর বাবার কথায় উত্তর দেয়নি। মনে মনে ভাবে, বাইকটা স্টার্ট দিয়ে কে তাহলে বারবার হেডলাইটটা অফ আর অন করছিল? বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য গল্প পাঠে উৎসাহ যোগায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। নমস্কার।